ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ২৮। মেক্সিকোর শান্ত প্রকৃতি চিরে তখন এক অস্থির উন্মাদনা দিকবিদিকে ছড়িয়ে পড়ছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রাসাদের করিডোরগুলো আজ এক থমথমে নিস্তব্ধতায় আচ্ছন্ন। দেয়ালের মৃদু হলুদ আলোয় ছায়া হয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ নির্জনতা। ইসাবেলার কক্ষ থেকে বেরিয়ে তানভি যখন ধীর পায়ে ভ্যালেরিয়ার ঘরের দিকে এগোচ্ছিল, তখন সে গুণাক্ষরেও টের পায়নি যে অন্ধকারের ওপাশে কেউ একজন শিকারী বাঘের মতো তার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ এক ঝলক দমকা বাতাসের মতো করিডোরের মোড় থেকে আবির্ভূত হলো জাভিহান। তানভীর মগজ সংকেত দেওয়ার আগেই সে অনুভব করলো তার শরীর শূন্যে ভাসতে এক নিপুণ ক্ষিপ্রতায় জাভিহান তাকে পাজকলা করে তুলে নিয়েছে। জাভিয়ান, ছাড়ুন আমাকে, এটা কি হচ্ছে? তানভি আঁতকে উঠে ছটফট শুরু করলো। তার দুই পা শূন্যে এলোপাথারি আছাড় খাচ্ছে, কিন্তু জাভিয়ানের পাথরের মতো শক্ত পেশির কাছে সেই বাধা অতি নগণ্য। যখন তানভীর চেঁচামেচি করিডোরের নিস্তব্ধতা ছিঁড়ে ফেলার উপক্রম করল, জাভিয়ান তখন তাকে আলতো করে নিচে নামিয়ে দিল, তবে মুক্তি দিল না। এক ঝটকায় তানভীকে করিডোরের একটা মার্বেল পিলারের সাথে ঠেসে ধরল সে। জাভিয়ানের দুই হাত তখন তানভীর দুই পাশে দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। জাভিয়ানের শক্ত হাতের বেষ্টনীতে তানভী যখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে, করিডোরের মৃদু আলো তখন জাভিয়ানের মুখে এসে পড়ল। তানভী দেখল জাভিয়ানের সেই গভীর বাদামি চোখের মণি আজ যেন তপ্ত কাঞ্চনের মতো জ্বলছে। সেই চোখে কোনো শীতলতা নেই, আছে এক আদিম দহন, যা তাকালে মনে হয় অন্তরাত্মা পুড়ে খাক হয়ে যাবে। জাভিয়ানের সেই বাদামি চোখের মাদকতা তানভীকে বুঝিয়ে দিল এই পুরুষটি আজ কতটা অস্থির। তবুও তানভী হাঁপাতে হাঁপাতে রাগী চোখে তাকালো। তার অবাধ্য চুলগুলো কপালের উপর এসে পড়েছে। আপনার সমস্যা কি বলুন তো? আমাকে বারবার এভাবে কোলে তুলে নেন কেন? জাভেনের ঠোঁটের কোণে সেই পরিচিত ধূর্ত অথচ আকর্ষণীয় বাঁকা হাসি ফুটে উঠল। সে তানভীর মুখের খুব কাছে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস এখন তানভীর গাল ছুঁয়ে যাচ্ছে। নিচু স্বরে সে ফিসফিস করে বলল, কারণ বন্যরা বনে সুন্দর আর জিনিয়া তার জাভিয়ানের কোলে। কথাটা শুনে তানভীর বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য থমকে গেল। জাভিয়ানের হর্নিটন, গাঢ় বাদামি চোখে তীব্র চাহনি আর কণ্ঠের জাদুতে সে তার যাবতীয় যুক্তি হারিয়ে ফেলল। জাভিয়ানের চোখের ওই বাদামি আভার মধ্যে যেন এক অদ্ভুত মায়া আর অধিকারবোধ মিশে আছে, যা তানভীরকে মুহূর্তেই নিস্তেজ করে দিল। কিছু একটা বলতে চেয়েও তার ঠোঁটজোড়া কেঁপে থেমে গেল, তবে জাভিয়ান সেই ঘোরের সুযোগ দিল না। সপাটে বলল, অনেক হয়েছে, এবার ঘরে চলো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তানভীর মাথা নেড়ে নিজেকে সামলে নিল। না, আমি আপনার রুমে যাব না, আমি আজ রাতে ভ্যালেরিয়া আপার কাছে ঘুমাবো। জাভিয়ানের কপাল কুঁচকে গেল। এক ধরনের সুপ্ত অধিকার বোধ তার কণ্ঠে ফুটে উঠল। কেন, কি দরকার? আমি তোমার বিবাহিত স্বামী, তুমি আমার সাথে থাকবে। আর তুমি তো জানো না, তোমাকে এখন না জড়িয়ে ধরলে আমার চোখে ঘুম আসবে না। এই নতুন বাহানা কেন দিচ্ছ? তানভী এবার কিছুটা শান্ত হলো। তার চোখের মণিতে এক মায়াবী বিষণ্ণতা খেলে গেল। সে জাভিয়ানের শার্টের বোতামের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, কারণ মেক্সিকোর এই দুর্গ থেকে আমরা তো খুব শীঘ্রই ফিরে যাব। তখন আপনাকে তো আমি প্রতিদিন পাবো, প্রতিক্ষণ পাবো, কিন্তু ভ্যালেরিয়া আপাকে তো আর কাছে পাবো না। সে তো আর আমাদের সাথে আমাদের সেই বাড়িতে যাবে না। তানভী একটা দীর্ঘশ্বাস ফেলে জাভিয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন বিমূর্ত আকুতি। ভ্যালেরিয়া আপা হুবহু এলিনা আপার মতোই দেখতে। আপাকে দেখলে আমার এলিনা আপার কথা মনে পড়ে খুব। ওনাকে দেখলে মনে হয় নিজের কোনো আস্থাশীল মানুষ পাশে আসে। এই অচেনা দেশে ওটাই আমার একমাত্র শান্তির জায়গা। তাই এই শেষ কয়েকটা দিন আমি ওনার মায়ের ভাগ নিতে চাই। জাভিয়ান নিস্তব্ধ হয়ে গেল। সে দেখল তানভীর চোখের পাতায় চিকচিক করছে এক পশলা আবেগ। জাভিয়ান বুঝল এই মেয়েটি কেবল শরীর নয়, হৃদয়ের দিক থেকেও কতটা ভঙ্গুর আর কোমল। একদিকে তার নিজের শরীরে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আর তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে তানভীর এই নিষ্পাপ আবদার। জাভিয়ান এক অদ্ভুত দোটানায় পড়ে গেল। তার মনে হলো মেলস্ট্রমের বিরুদ্ধে লড়াই করা সহজ, কিন্তু এই মেয়েটির চোখের পানির বিরুদ্ধে জেতা অসম্ভব। তবে জাভিয়ানও দমবার পাত্র নয়। পিলারের সাথে পিঠ ঠেকে থাকা তানভীর আরও সন্নিকটে এগিয়ে এলো সে। তাদের মাঝে দূরত্ব এখন যৎসামান্য। জাভিয়ানের চোখের মণিতে এক ধরনের আদিম দহন আর দুষ্টুমি ভরা হুকুমের খেলা চলছে। সে নিচু গম্ভীর স্বরে তানভীর কানের কাছে মুখ নিয়ে এলো, জিনিয়া, তুমি যদি এখনো জেদ করো আর আমার সাথে রুমে না ফেরো, তবে আমি কিন্তু এই করিডোরেই তোমাকে চুমু খাবো।
তানভি দমে যাওয়ার পাত্রী নয়, সে চুবু গুছিয়ে জাভিয়ানের সেই তপ্ত বাদামি চোখের দিকে সরাসরি তাকিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল। তার কণ্ঠে এক ধরনের অভিমানী সাহস। আপনার কি মনে হয় আমি আপনার একটা চুমুতে ভয় পেয়ে যাব? জাভিয়ানের ঠোঁটের কোণে এবার এক পৈশাসিক অথচ অবিশ্বাস্য রকমের আকর্ষণীয় হাসি ফুটে উঠল। সে তানভীর লতি স্পর্শ করে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে একটা চুমু দিয়েই ছেড়ে দেব? আমার তৃষ্ণা কি এতটাই সস্তা? কথাটা বলেই জাভিয়ান যখন তানভীর অধর ছুঁতে চাইল এবং তার দুই হাতের বেষ্টনীতে তাকে পিষ্ট করতে উদ্যত হলো, ঠিক তখনই করিডোরের মোড় থেকে একটি দীর্ঘ ছায়া এসে তাদের মাঝখানে পড়ল। কোনো ভূমিকা ছাড়াই ভ্যালেরিয়া অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে এলো এবং এক ঝটকায় তানভীর হাত ধরে নিজের দিকে টেনে নিল। জাভিয়ান বিরক্তিতে কুঁচকে উঠল। সে তানভীর অন্য হাতটা চেপে ধরতে চাইল, কিন্তু ভ্যালেরিয়া তার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত অর্থপূর্ণ এক ইশারা করল। জাভিয়ানের চোখের ওই গাঢ় বাদামি মণিতে তখন আগুনের শিখা, কিন্তু ভ্যালেরিয়ার চোখের সেই মৌন ভাষা তাকে মনে করিয়ে দিল সুইমিং পুলের ধারের সেই প্রতিশ্রুতির কথা। আজকে রাতটা ওকে আমার কাছে দাও, ওর মনের গভীর থেকে তোমার প্রতি থাকা সেই ভয়টুকু আমি উপড়ে ফেলবো। জাভিয়ান মুহূর্তে শান্ত হয়ে গেল। একরাশ অতৃপ্তি নিয়ে সে তানভীর হাত ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে দাঁড়ালো। ভ্যালেরিয়া শান্ত অথচ গম্ভীর গলায় বলল, চল তানভি, অনেক রাত হয়েছে। জাভিয়ান, তুমি মিছেই দুশ্চিন্তা করছো। ও আজ রাতে আমার সাথে থাকুক, আর আমার কাছেও পুরোপুরি নিরাপদ। তানভি ভ্যালেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে এক বিজয়ের হাসি হাসলো। সে জাভিয়ানের দিকে একবার বিজয়িনী দৃষ্টিতে তাকিয়ে ভ্যালেরিয়ার সাথে তার রুমের দিকে হাঁটা দিল। জাভিয়ান করিডোরে একা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে দেখল তানভি চলে যাচ্ছে, অথচ তার রক্তে তখন মিশে যাচ্ছে সেই বিষাক্ত মেডরক্সি প্রজেস্টেরন, যা তার পুরুষত্বকে শৃঙ্খলিত করে রাখছে কেবল একটি মেয়ের সুস্থতার জন্য। ভ্যালেরিয়া যেতে যেতে একবার পেছনে ফিরে জাভিয়ানকে আশ্বস্ত করার ভঙ্গিতে তাকালো। জাভিয়ান করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে বিড়বিড় করে নিজেকেই বলল, দেখা যাক ভ্যালেরিয়া, তুমি আমার এই অবুঝ জিনিয়াকে আজ কতটা বদলে দিতে পারো। আমার ধৈর্য কিন্তু ফুরিয়ে আসছে। ভ্যালেরিয়া রুমে ঢুকেই তানভি এক ধরনের অদ্ভুত অস্বস্তিতে কুঁকড়ে গেল। রুমের স্নিগ্ধ আলোর বিপরীতে ভ্যালেরিকে আজ ভীষণ রহস্যময়ী লাগছে। সে বিছানায় বেশ আয়েশ করে হেলান দিয়ে বসলো আর তার নিখুঁত পাটা ঠোঁটের মাঝে চেপে ধরল দীর্ঘ একটি সাদা সিগারেট। ভ্যালেরিয়া তখন বলল, তানভি, ওই টেবিল থেকে ম্যাচ লাইটটা একটু দে তো। তানভি কিছুটা ইতস্তত করলেও বাধ্য মেয়ের মতো লাইটারটা এনে ভ্যালেরিয়ার ঠোঁটের থাকা সিগারেটে আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তে আগুনের লাল আভা ভ্যালেরিয়ার মুখে এক অলৌকিক ছায়া ফেলল। এক মুখ ধোয়া ছেড়ে আর চোখে তানভীর দিকে তাকালো সে। তারপর বলল, নে, একটা টান দিয়ে দেখ, মনটা হালকা হবে, সব স্ট্রেস ধুয়ে মুছে যাবে। তানভীর যেন আকাশ থেকে পড়ল। সে এক ঝটকায় অনেকটা দূরে সরে গিয়ে হাত নেড়ে প্রতিবাদ জানালো, ছি ছি আপা, আপনি এসব কি বলছেন? আমি এসব ছাইপাশ জিনিস জীবনেও ছুঁয়ে দেখিনি। আপনার ওই বিড়ি আপনিই খান, আমাকে ওসব বিষের মধ্যে টানবেন না। ভ্যালেরিয়া আবার হো হো করে হেসে উঠল। সেই হাসির সাথে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে সে বিদ্রূপের স্বরে বলল, আমার এই দামি জিনিসটাকে তুই বিড়ি বলে অপমান করলি? আরে জানিস, এটা মেক্সিকোর সবচেয়ে দামি ব্র্যান্ডের সিগারেট। ওটা তোদের বাংলার আকেশ বিড়ি না যে গন্ধে মরে যাবি। তানভি নাক কুঁচকে বলল, আমি ওসব দামি সস্তা তফাৎ চিনি না আপা। আকিস বিড়ি হোক আর মেক্সিকান সিগারেট, জিনিসটা তো আর শেষ পর্যন্ত বিষই। দামি বিষ কি মানুষের ফুসফুসকে রেহাই দিবে? আমার কাছে ধূমপান মানে হলো শরীরকে তিলে তিলে ধ্বংস করা। আপনিও এটা ছেড়ে দিন না প্লিজ। ভ্যালেরি এবার সিগারেটের সাইডে ঝেড়ে হঠাৎ গভীর এক স্তব্ধতায় তলিয়ে গেল। সে জানালার বাইরের গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে নিচু নির্লিপ্ত স্বরে বলল, স্বাস্থ্যের জন্য তো অনেক কিছুই ক্ষতিকর তানবি, যেমন মেডরক্সিপ্রোস্টেরন। এটাও তো একটা কেমিক্যাল। এটাও তো তিলে তিলে একটা মানুষের স্বাভাবিক জৈবিক সত্তাকে বিষিয়ে দেয়। সিগারেটের চেয়েও ভয়ঙ্করের নীল বিষ। তানভি ভ্রুকুচকে তাকিয়ে রইল। ওষুধের নামটি তার কাছে অতিশয় খটোমটো আর দুর্বোধ্য ঠেকল। মেডরক্সি, কি যেন বললেন? এটা আবার কি জিনিস? কোনো ড্রাগ নাকি? আর এটার সাথে আপনার এই সিগারেটের কি সম্পর্ক? ভ্যালেরি এবার সরাসরি তানভি চোখের দিকে তাকালো। তার চোখের মণিতে তখন এক আদিম করুণা আর করুণ এক তিক্ততা। না তানভি, এটা কোনো সাধারণ মাদক নয়। চিকিৎসা বিজ্ঞানে এটা হরমোনাল সমস্যার জন্য ব্যবহৃত হয়। কিন্তু জানিস কিছু পুরুষ এটা কেন খায়? তারা এটা খায় নিজেদের সেক্স ড্রাইভ বা তীব্র শারীরিক আকাঙ্ক্ষাকে জোর করে মেরে ফেলার জন্য।
যখন তাদের অবাধ্য মন আর শরীর কোনো প্রিয়তমার জন্য বিদ্রোহ করে কিন্তু পরিস্থিতি অনুকূলে থাকে না, তখন নিজেকে পাথরের মতো শান্ত রাখতে তারা এই মেডিসিনের সাহায্য নেয়। তানভি স্তব্ধ হয়ে গেল। রুমের ভিতরে যেন অক্সিজেনের অভাব বোধ হচ্ছে তার। ভ্যালেরিয়া কেন হঠাৎ এই নিষিদ্ধ ওষুধের কথা তুলল? ভ্যালেরিয়া তার সরু সিগারেটের শেষ একটি দীর্ঘ টান দিয়ে একমুখ ধোঁয়া তানভীর ঠিক মুখের ওপর ছাড়ল। ধোঁয়ার কুণ্ডলিতে তানভীর চোখ মুখ ঝাপসা হয়ে গেল। সে হালকা কাশি দিয়ে মুখ সরাতেই ভ্যালেরিয়ার কণ্ঠস্বর পাথরের মতো গম্ভীর হয়ে এলো। এই যে কিছুক্ষণ আগে মেডরক্সিপ্রোস্টেরন নামের এক বিষাক্ত ওষুধের কথা বললাম না, এটা তোর স্বামী জাভিয়ান নিয়মিত খাচ্ছে। কথাটা শুনে তানভীর যেন স্থবির হয়ে গেল। তার বড় বড় চোখের মণিতে একরাশ বিস্ময়। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থমকে দাঁড়িয়েছে। কি বলছেন আপা এসব? জাভিয়ান এসব ওষুধ খাচ্ছে কেন? ওনার কি বড় কোনো অসুখ হয়েছে? ভ্যালেরিয়ার ঠোঁট এবার এক বিধ্বংসী তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে তানভীর সামনে এসে দাঁড়ালো। অসুখ না রে পাগলি, ওটা খাচ্ছে তোর জন্য। জাভিয়ান আমাকে বলল তুই নাকি ও ছুলেই জ্ঞান হারিয়ে ফেলিস। ও সামান্য কাছে গেলেই নাকি তুই সেন্সলেস হয়ে পড়িস। সত্যিই কি তাই? তানভী অপরাধবোধে মাথা নিচু করল। তার দুই হাত নিজের অজান্তেই গায়ের চাদরটা খামচে ধরল। অত্যন্ত লজ্জিত ও ধরা গলায় সে বলল, আসলে আমি নিজেও জানি না কেন এমন হয়। উনি স্পর্শ করলে আমার ভেতরের অনুভূতিগুলো এলোমেলো হয়ে যায়। শরীর খুব খারাপ করতে শুরু করে। সত্যি বলছি আপা, ওনার সেই পৌরুষদীপ্ত ছোঁয়া সহ্য করার ক্ষমতা আমার শরীরের নেই। ভ্যালেরিয়া এবার তানভীর চিবুকটা উঁচিয়ে ধরল। তার চোখের দৃষ্টিতে আজ কোনো করুণা নেই, আছে এক রূঢ় বাস্তবতা। শোন তানভি, জাভিয়ান একজন রক্ত মাংসের পুরুষ, কোনো রোবট নয়। ও তোকে পাগলের মতো ভালোবাসে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু একটা সময় আসে যখন তীব্র শারীরিক আকাঙ্ক্ষা ভালোবাসার চেয়েও প্রখর হয়ে ওঠে। কোনো পুরুষ তার কাঙ্ক্ষিত নারীকে না ছুঁয়ে অনির্দিষ্টকাল থাকতে পারে না। ভ্যালেরিয়া একটু থামলো, তারপর তানভীর দু চোখে সরাসরি তাকিয়ে বলতে লাগলো, তুই যদি বারবার ওকে ফিরিয়ে দিস তবে জাভিয়ান তোকে মনে মনে হয়তো ভালোবাসবে ঠিকই, কিন্তু নিজের আদিম চাহিদা মেটাতে ও অন্য কোনো নারীর দুয়ারে কড়া নাড়বে। ও একবার মেক্সিকোর কোনো আভিজাত ক্লাবে গিয়ে ইশারা করলে 100 জন লাশময়ী মেয়ে ওর পায়ে লুটিয়ে পড়ার জন্য তৈরি। তুই কি চাস তোর স্বামী অন্য কারো শরীরের ঘ্রাণ নিক? তুই কি চাস অন্য কোনো নারী জ্যাভেনের ওই প্রশস্ত বুকে মাথা রাখুক? তানভি শিউরে উঠল। এক অদৃশ্য ভয়ের ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। সে আর্তনাদ করে উঠল, এসব আপনি কি বলছেন আপা? উনি কখনোই আমাকে ঠকাবেন না। ভ্যালেরি এবার বলল, আরে বোকা মেয়ে, আবেগে নয় বাস্তবতা দিয়ে ভাব। ঘরে সুন্দরী বউ থাকতেও যদি স্বামীর চাহিদা না মেটে, তখন জামাইনের মতো ক্ষমতাধর পুরুষ বাইরে পা বাড়াতে বাধ্য হবেই। এটাও চরিত্র নয়, এটা পুরুষের প্রকৃতি। নিজেকে ওর জন্য প্রস্তুত কর তানবি, না হলে একদিন হয়তো তোর কাছে অনেক ধন সম্পদ থাকবে, কিন্তু স্বামী হিসেবে জাভিয়ানকে তুই হারাবি। তখন আফসোসের সীমা থাকবে না। তানভি নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ভ্যালেরিয়ার প্রতিটি শব্দ তীরের মতো তার হৃৎপিণ্ডে বিঁধছে। সে আজ প্রথম অনুভব করলো জাভিয়ান তার জন্য নিজের ওপর কতটা বড় জুলুম করছে। কেবল তার স্বস্তির জন্য জাভিয়ান নিজের স্বাভাবিক সত্তাকে বিষ দিয়ে ঘুম পাড়িয়ে রাখছে। এই চিন্তাটা তানভীর মনের কোণে যেমন গভীর অপরাধবোধ জন্ম দিল, তেমনি এক অজানা ঈর্ষার অধিকারবোধের আগুন জ্বালিয়ে দিল। ভ্যালেরিয়া সিগারেটের অবশিষ্টাংশটুকু অ্যাস্ট্রেতে অত্যন্ত অবজ্ঞার সাথে ঝেড়ে ফেলল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত বাঁকা হাসি। তানভীর চোখের গভীরতা মেপে নিয়ে সে খুব স্পষ্ট এবং নিরাসক্ত স্বরে বলতে শুরু করলো, শোন তানভি, বাস্তবতাটা মেনে নিতে শেখ। আর যদি তোর জায়গায় আমি থাকতাম তবে জাভিনের কাছে আসা পর্যন্ত অপেক্ষা করতে হতো না। আমি নিজেই। ভ্যালেরিয়া তার কথাটি শেষ করার আগেই তানভি বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে নিজের হাত দিয়ে ভ্যালেরিয়ার মুখ চেপে ধরল। তানভীর ফর্সা মুখটা অপমানে আর যন্ত্রণায় নীল হয়ে গেছে। তার চোখের কোণ টলমল করছে জল। তানভি কান্না ভেজে এবং ভাঙা কণ্ঠে বলল, সরি আপা, প্লিজ কিছু মনে করবেন না। আমি আপনার মুখ এভাবে চেপে ধরলাম বলে, কিন্তু অন্য কোনো নারীর মুখে জাভিয়ানকে নিয়ে এমন কথা আমি এক মুহূর্তের জন্য শুনতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে আপা, কলিজা ছিঁড়ে যাচ্ছে, সহ্য করতে পারছি না। ভ্যালেরিয়া কোনো বাধা দিল না। সে ধীর স্থিরভাবে তানভীর হাতটা নিজের মুখ থেকে সরিয়ে দিল। তার শীতল দৃষ্টিতে কোনো সহমর্মিতা ছিল না, ছিল কেবল জীবনের রূঢ় সত্যি। তোর কি মনে হয় তানভি, শুধু কানে শুনতেই তোর বুকটা ছিঁড়ে যাচ্ছে? তাহলে একবার ভেবে দেখ, যেদিন সত্যি সত্যি অন্য কোনো নারী তোর স্বামীকে নিবিড়ভাবে ছুঁয়ে দেবে, সেদিন তোর অবস্থা কী হবে?
আর একটা কথা তোকে খুব পরিষ্কারভাবে বলে রাখি, সেদিন যদি জাভিয়ান অন্য কারো বাহুবন্দী হয়, আমি কিন্তু জাভিয়ানের এক বিন্দু দোষও দেব না। তানভি স্তব্ধ হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার কান ঝাঝা করছে। ভ্যালেরি আবার বলতে শুরু করলো, দোষটা তখন হবে একচেটিয়া তোর, কারণ তুই ওকে তৃপ্তি দিতে পারছিস না, তুই দূরে সরে থাকছিস বলেই ও বাধ্য হবে বাইরের মেয়েদের উষ্ণতা খুঁজতে। হয়তো ও কাউকে কোনোদিন ভালোবাসবে না, হয়তো ওগুলো কেবল ওয়ান টাইম ইউজড বা মুহূর্তে তৃষ্ণা হবে, কিন্তু তবুও তো অন্য একটা শরীরকে স্পর্শ করবে। তুই কি সত্যিই চাস তোর পবিত্র সম্পর্কে অন্য কোনো মেক্সিকান মেয়ের পারফিউমের গন্ধ মিশুক? ভ্যালেরিয়ার প্রতিটি শব্দ তীরের ফলার মতো তানবীর হৃদয়ে বিঁধছিল। সে বুঝতে পারল, তার এই অজ্ঞান হয়ে যাওয়া বা ছোঁয়া এড়িয়ে চলা কেবল তার ব্যক্তিগত ভীতির বিষয় নয়, এটি তাদের সম্পর্কের ভিত আলগা করে দিচ্ছে। জাভিয়ান যে মেডিসিন খেয়ে নিজের পুরুষত্বকে তিলে তিলে বিষ দিয়ে মারছে, তার পূর্ণ দায়ভার এখন তানবীর ওপর। তানভীর বিছানায় ধপ করে বসে পড়ল, তার মাথাটা যেন বনবন করে ঘুরছে, হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় আছাড় খাচ্ছে। ভ্যালেরি একদৃষ্টিতে তাকিয়ে রইল, তানভীর চোখে তখন অথৈ সাগরের অনিশ্চয়তা আর অস্ফুট হাহাকার। তানভীর অসহায় কণ্ঠে বলল, তাহলে আমি এখন কি করব আপা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভ্যালেরিয়া তখন বলল, কি করবি মানে? আজকে নিজেকে প্রস্তুত কর। আজ তুই নিজেই ওকে সিডিউস করবি। তুই নিজে ওর কাছে যাবি, যাতে ও অন্তত বুঝতে পারে যে তুইও ওকে চাস। তানভীর যেন আকাশ থেকে পড়ল, তার ফর্সা মুখটা মুহূর্তেই লজ্জায় রক্তিম হয়ে উঠল। সিডুইস? ওসব আমি কিভাবে করব আপা? আমি তো ওনার চোখের দিকে তাকালেই সব ভুলে যাই, আমার দ্বারা এসব হবে না। ভ্যালেরি এবার বলল, চেষ্টা তো করতে হবে তানভি। আচ্ছা শোন, আজ তুই এমন কিছু করবি যা দেখে ও নিজেই পাগল হয়ে যাবে, তোকে কিছু করতে হবে না, তুই শুধু ওর সামনে গিয়ে দাঁড়াবি। কথাটা বলেই ভ্যালেরিয়া তার আলমারি থেকে একটি প্যাকেট বের করলো, ভেতর থেকে বেরিয়ে এলো গাঢ় কালো রেশমি কাপড়ের একটি নাইট ড্রেস। হাঁটুর অনেকটা উপরে তার ঝুলের শেষ, আর কাঁধে কেবল সুতোর মতো দুটো চিকন ফিতা, সাথে একটা পাতলা জর্জেটের কোটি, যা শরীরের প্রতিটি ভাঁজকে আরো রহস্যময় করে তোলে। ভ্যালেরিয়া তখন ড্রেসটা তানভীর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, এটা পর, আজ রাতের জন্য এটাই তোর অব্যর্থ অস্ত্র। তানভীর ড্রেসটা হাতে নিয়ে শিউরে উঠল, সিসি আপা, এটা তো আস্ত কোনো পোশাকই না, আমি এটা কিভাবে পরবো? আপনি কি পাগল হয়ে গেছেন? ভ্যালেরিয়া তানভীর কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, শোন তানভীর, শুধু লজ্জা দিয়ে সংসার চলে না। তুই যদি আজ লজ্জা পেয়ে ঘরে বসে থাকিস, কাল কোনো মেক্সিকান মেয়ে এর চেয়েও খোলামেলা পোশাকে জাভিয়ানের সামনে এসে ডান্স করবে, তখন কি করবি? যা, এটা পরে তৈরি হয়ে নে, আজ রাতটা শুধু তোর আর জাভিয়ানের। তানভীর নাইট ড্রেসটা হাতে নিয়ে কুঁকড়ে গেল, লজ্জা আর অভিমানে তার দুচোখ বেয়ে জল পড়ার উপক্রম। সে মাথা নেড়ে আর্তনাদ করে উঠল, না পা, মরে গেলেও আমি এসব পড়তে পারবো না। সি, এসবের কথা কল্পনাও করতে পারছি না, আমাকে মাফ করে দিন। ভ্যালেরি এবার কিছুটা বিরক্ত হয়ে তানভীর কাঁধ ধরে একটা হালকা ঝাঁকুনি দিল, তার কণ্ঠস্বর এখন অনেক বেশি ধারালো। শোন তানভি, ভনিতা বন্ধ কর, তুই কি এসব রাস্তাঘাটে পড়বি? নিজের বিবাহিত স্বামী, যার সাথে তোর কবুল পড়া হয়ে গেছে, তার সামনেই তো পড়বি। লজ্জা কার জন্য? এখন থেকে যদি তুই জাভিয়ানের সামনে কমফোর্টেবল না হোস, তবে জীবনটা কাটাবি কিভাবে? আর শোন, বাচ্চা কি এমনি এমনি আকাশ থেকে পড়বে? তুই যদি ওর কাছেই না যাস, ওকে যদি নিজের শরীরটাই ছুঁতে না দিস, তবে বাচ্চা পয়দা করবি কিভাবে? নাকি সারা জীবন ওই ওষুধের উপর জাভিয়ানকে বাঁচিয়ে রাখবি? বাচ্চা পয়দা করার রূঢ় বাস্তব কথাটি শুনে তানভি একদম স্তব্ধ হয়ে গেল। লজ্জায় তার কানমুখ দিয়ে যেন আগুনের হলকা বের হতে লাগলো। সে এর আগে কোনোদিন এইভাবে ভাবেনি। ভ্যালেরিয়া তাকে জীবনের এমন এক কঠিন আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যেখান থেকে পালানোর কোনো পথ নেই। তানভীর ড্রেসটা হাতে নিয়ে আর চোখে ভ্যালেরিয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি একদম ওই জাভেনের মতোই, আপনাদের কারো মুখে কোনো ফিল্টার নেই, মনে যা আসে সরাসরি বলে ফেলেন, কিছু আটকায় না আপনাদের। তানভীর কথা শুনে ভ্যালেরিয়া এক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল, তারপর সশব্দে হেসে উঠল। সেই হাসিতে এক অদ্ভুত বিষণ্ণতা মিশেছিল। হবে না কেন, যার সাথে জীবনের অধিকাংশ সময় ছায়ার মতো কাটিয়েছে, তার স্বভাব তো একটু আধটু রক্তে মিশবেই। ফিল্টার থাকলে কি আর জাভিয়ানকে সামলানো যায়? ও তো আগ্নেয়গিরি, ওকে ঠান্ডা করতে হলে তুষারপাত হতে হয়, আবার কখনো ওর মতো আগুন হতে হয়। তানভীর আর দ্বিরুক্তি করার সাহস পেল না। সে ড্রেসিং রুমের ভারী পর্দার আড়ালে ঢুকে গেল। তার হৃৎপিণ্ড যেন থমকে যেতে চাইল। সে মনে মনে ভাবল, এই বেশে আমি জাভিয়ানের সামনে যাব কিভাবে? উনি তো আমাকে ওনার চোখের দৃষ্টি দিয়ে ভস্ম করে দেবেন।
তানভি ভ্যালেরিয়া রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তার হাতে শক্ত করে ধরা সেই কালো রেশমি পোশাকের প্যাকেট। করিডোরের ঠান্ডা বাতাসও আজ তার শরীরে তপ্ত অনুভূতিগুলোকে শান্ত করতে পারছে না। তার মাথায় তখন কেবল ভ্যালেরিয়ার সেই কথাগুলো বাজছে। বাচ্চা পয়দা করবি কিভাবে, আর জাভিয়ান মেডিসিন খাচ্ছে। তানভি যখন জাভিয়ানের রুমে পা রাখলো, ভেতরটা তখন ঘুরঘুরে অন্ধকার। কেবল বেলকনির খোলা দরজা দিয়ে চাঁদের এক ফালি আলো মেঝের এক কোণে স্থির হয়ে আছে। সেই আবছা আলো আধারিতে তানভি দেখল জাভিয়া নিচে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার আঙুলের ফাঁকে জ্বলন্ত একটি সিগারেট, যেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে অন্ধকারে। তানভীর পায়ের শব্দে জাভিয়ান মুখ না ফিরে নিচু স্বরে বলে উঠল, ফাইনালি এলে। আমি তো ভেবেছিলাম আজ রাতে আর তোমার দর্শন পাবো না জিন্নিয়া। জাভিয়ানের কণ্ঠস্বরে এক ধরনের অদ্ভুত শূন্যতা আর অভিমান মিশেছিল। তানভি কোনো উত্তর দিল না। সে আলমারি থেকে তোয়ালেটা বের করে নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো। তার এই অদ্ভুত নীরবতা আর হাতে তোয়ালে দেখে জাভিয়ান এবার ঘুরে তাকালো। অন্ধকারেও তার বাদামি চোখের তীক্ষ্ণতা তানভীর সারা শরীরে বিচ্ছে। এত রাতে তোয়ালে নিয়ে কোথায় যাচ্ছ? জাভিয়ানের স্বরে এবার বিস্ময়। তানভি দরজার হ্যান্ডেল ধরে নিচু গলায় বলল, শাওয়ার নিতে যাচ্ছি। জাভিয়ান সোজা হয়ে বসলো, হাতের সিগারেটটা অ্যাশট্রেতে পিষে দিয়ে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই গভীর রাতে আর এই হাড় কাঁপানো শীতের মধ্যে তুমি এখন শাওয়ার নেবে? মাথা খারাপ হয়েছে তোমার? তানভি জেদ ধরে বলল, হ্যাঁ নেব, অনেক গরম লাগছে আমার। কথাটা বলেই তানভি দ্রুত ওয়াশরুমে ঢুকতে চাইল, কিন্তু জাভিয়ান তার চেয়েও ক্ষিপ্র। তানভি দরজা লাগানোর আগেই জাভিয়ান এক ঝটকে ভেতরে ঢুকে পড়ল এবং পেছন থেকে পা দিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। বাথরুমের সাদা আলোয় দুজনে চোখাচোখি হতেই তানভি চমকে পিছিয়ে গেল। আপনি আপনি কেন এলেন ভেতরে? বেরোন এখান থেকে, প্লিজ। তানভীর বুকটা তখন হাঁফড়ের মতো উঠানামা করছে। জাভিয়ান এক ধাপ এগিয়ে এলো। তার চোখের সেই মাদকতা আজ যেন কোনো এক আদিম তৃষ্ণায় জ্বলছে। সে তানভীর খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত লং হেয়ার তোমার, একা একা শ্যাম্পু করতে গেলে তো তোমার অনেক কষ্ট হয়। তাই ভাবলাম আজ না হয় আমি তোমাকে শ্যাম্পু করিয়ে দেই। একটু সেবা করার সুযোগ কি আমি পেতে পারি না? তানভি থমকে গেল। জাভিয়ানের এই অধিকারবোধ আর কণ্ঠের সেই মাদকতা তাকে দেওয়ালের সাথে মিশিয়ে দিল। শাওয়ারের ঠান্ডা পানির নিচে দাঁড়ানোর আগে জাভিয়ানের তপ্ত নিঃশ্বাস তানভীর ঘাড় স্পর্শ করছে। ওয়াশরুমের উজ্জ্বল সাদা আলোয় জাভিয়ানের অতি নিকট উপস্থিতি তানভীকে একদম কোণঠাসা করে দিল। জাভিয়ান যখন শাওয়ারের নবটা ঘুরিয়ে দিল, হাড় কাঁপানো শীতল পানির ধারা ঝরঝর করে আছড়ে পড়ল দুজনের ওপর। মুহূর্তেই তানভীর গাউন সহ ওপরে চাদরটা ভিজে তার শরীরের সাথে লেপ্টে গেল, আর জাভিয়ানের সাদা শার্টটি স্বচ্ছ হয়ে উঠে তার বলিষ্ঠ পুরুষদীপ্ত পেশিগুলো উন্মুক্ত করে দিল। জাভিয়ান অত্যন্ত যত্ন সহকারে তানভীর দীর্ঘ কেশগুচ্ছের গোড়ায় শ্যাম্পু মেখে দিতে শুরু করলো। তার আঙুলগুলোর নিপুণ স্পর্শ তানভীর স্নায়ুতে এক অদ্ভুত আরামদায়ক শিহরণ জাগিয়ে তুলছে। জাভিয়ানের এমন নিবিড় পরিচর্যায় তানভি যেন জাগতিক সব যন্ত্রণা ভুলে গেল। হঠাৎ পুরনো কিছু স্মৃতি মনের কোণে ভিড় করতেই তার চোখে জল চিকচিক করে উঠল। তানভি চোখ বুজে অস্ফুট স্বরে বলল, জানেন জাভিয়ান, এলিনা আপা সবসময় আমাকে ঠিক এভাবেই শ্যাম্পু করিয়ে দিত। আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে আপা বলতো আমার চুলগুলো নাকি একদম রূপকথা রূপাঞ্জলের মতোই। কথাটা শেষ করেই তানভীর হঠাৎ মনে পড়ে গেল জাভিয়ানের সাথে কাটানো সেই পুরনো এক তিক্ত মুহূর্তের কথা। সে চোখ মেলে জাভিয়ানের সেই গভীর বাদামি চোখের দিকে তাকিয়ে একটু ম্লান হেসে বলল, ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। আপনি তো একবার তাচ্ছিল্য করে বলেছিলেন লম্বা চুল শুধু রূপাঞ্জলের হয় না, ডাইনিদেরও হয়। জাভিয়ানের হাতের আঙুলগুলো তানভীর ভেজা চুলের ভাঁজে হঠাৎ স্থির হয়ে গেল। সে তানভীর খুব কাছে মুখ নামিয়ে আনলো। তাদের নাকের ডগা এখন প্রায় সুই সুই। জাভিয়ানের তপ্ত নিঃশ্বাস তানভীর ঠোঁটে আশ্রে পড়ে এক ধরনের দহন তৈরি করছে। জাভিয়ান তার সেই চোখের গভীরে এক রহস্যময় চাহনি মেখে নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি কি এটা বলেছিলাম জিন্নিয়া যে আমি সেই ডাইনিটার প্রেমে পড়ব না? রূপাঞ্জলেরা তো কেবল বইয়ের পাতায় থাকে, কিন্তু আমার এই ডাইনি তো রক্ত মাংসের এক জীবন্ত জাদু, যার চুলের নিগড়ে আমি দিনের পর দিন নিজেকে স্বেচ্ছায় শৃঙ্খলিত করে রেখেছি। জাভিয়ানের কণ্ঠে সেই অতল গভীরতার চোখে সেই বাদামি মদিরতা তানভীকে মুহূর্তে মোহাবিষ্ট করে ফেলল। পথে পথে পানির শব্দের মাঝে কেবল দুজনের হৃৎপিণ্ডের দ্রুত ধকধক শব্দ শোনা যাচ্ছে। তানভী আজ অনুভব করল জাভিয়ান আর সে আগের মতো নিজেকে গুটিয়ে রাখা মানুষটি নেই। তার ভেতরের আদিম আবেগগুলো আজ সব বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। শাওয়ারের শীতল ধারায় ভিজে দুজনেই তখন সিক্ত। শ্যাম্পুর সুবাস আর পানির শব্দের মাঝে
জাভেনের সান্নিধ্য তানভীর হৃদস্পন্দন বাড়িয়ে দিল। জাভেনের গভীর চাহনি থেকে নিজেকে সরিয়ে নিয়ে তানভীর নিচু স্বরে বলল, এবার আপনি যান জাভিয়ান, আমি ঝটপট শাওয়ারটা শেষ করে ড্রেস পাল্টে আসছি। জাভিয়ান আর কোনো দ্বিরুক্তি করল না। তার সেই বাদামি চোখের রহস্যময় চাহনি তানভীর ওপর একবার বুলিয়ে নিয়ে সে নিঃশব্দে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। তানভীর দীর্ঘশ্বাস ফেলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। বাইরে এসে জাভিয়ান ক্লোজেট থেকে একটি সাদা টি শার্ট আর কালো ট্রাউজার বের করে পরে নিল। আয়নায় একবার নিজের প্রতিচ্ছবি দেখে সে সোজা গিয়ে বসলো জানালার ধারে সেই আরামদায়ক চেয়ারটিতে। তার মনে তখন এক ধরনের অস্থিরতা কাজ করছে, যাকে দমন করার জন্য সে ড্রয়ার থেকে আরেকটি সিগারেট বের করে ধরিয়ে নিল। সিগারেটের লাল আগুনের শিখাটা অন্ধকারে জ্বলজ্বল করে উঠল। জাভেদ দীর্ঘ এক টান দিয়ে ধোঁয়া ছাড়ল। তার মাথায় তখন ঘুরছে ভ্যালেরিয়ার সাথে হওয়া সেই গোপন আলোচনা আর নিজের শরীরের ভেতরে চলতে থাকা নীল ঔষধের অবাধ্য লড়াই। সে ভাবছে তানবিয়াজ হঠাৎ তাকে শ্যাম্পু করে দিতে কেন দিল, কেন তার চোখে সেই পুরনো ভয়ের বদলে এক অন্যরকম মায়া ছিল। জাভিয়ান আরেকটা সিগারেট ধরিয়ে সেই সিগারেটের ধোঁয়ার রিং তৈরি করতে করতে দরজার দিকে তাকিয়ে রইল। সে জানে না একটু পরেই সেই দরজার ওপাশ থেকে তানবি এক সম্পূর্ণ নতুন এবং নিষিদ্ধ রূপে তার সামনে এসে দাঁড়াবে, যা তার তিলে তিলে জমানো সব ধৈর্য আর ওষুধের প্রভাবের মুহূর্তেই ছারখার করে দেবে। ওয়াশরুমের ভিতর শাওয়ারের ঝিরঝিরে শব্দটা থেমে যেতেই চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে গেল। তানভীর ভেজা গায়ে ভ্যালেরিয়া দিয়ে সেই কুচকুচে কালো রেশমি ড্রেসটা জড়িয়ে নিল। রেশমের পিচ্ছিল পরশ তার শরীরে এক ধরনের অজানা শিহরণ জাগাচ্ছে। কিন্তু ঠিক যখন সে ওয়াশরুমে দরজাটা খুলল, এক লহমায় পুরো ঘর নিরেট অন্ধকারে তলিয়ে গেল। লোডশেডিং। হঠাৎ এই ঘুটঘুটে অন্ধকারে তানভীর মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। অন্ধকারের প্রতি এক আদিম ভয় তার রক্তে মিশে আছে। সে দরজার চৌকাঠে হাত রেখে থমকে দাঁড়িয়ে পড়ল। নিজের হৃৎপিণ্ডের দ্রিম দ্রিম শব্দ সে শুনতে পাচ্ছে স্পষ্ট। ভয়ের আতিশয্যে সে ভুলে গেল তার বর্তমান অবস্থার কথা, তার শরীরের সেই স্বল্প বয়স পোশাকের কথা। তার কেবল মনে হলো এই নিঃসীম অন্ধকারে জাভিয়ানি তার একমাত্র আশ্রয়। ধীর পায়ে সে রুমের ভেতরের দিকে এগোলো। আবছা চাঁদের আলোয় সে দেখল জানালার পাশে একটি দীর্ঘ অবয়ব পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা ক্লিক করে শব্দ হলো। জ্যাভেনের হাতের লাইটার থেকে আগুনের একটি ছোট শিখা জ্বলে উঠল। সেই শিখা দিয়ে জ্যাভেন একে একে ঘরের কারুকাজ খচিত বড় বড় মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। মুহূর্তেই ঘরটা আগুনের হলদেটে আলো আর দীর্ঘ ছায়ায় এক রহস্যময় গোলকধাঁধায় রূপ নিল। জ্যাভিয়ান শেষ মোমদানিটা হাতে তুলে নিয়ে ধীরলয়ে তানবির সামনে এসে দাঁড়ালো। মোমবাতির শিখাটা এখন ঠিক তাদের দুজনের মাঝখানে কম্পমান অবস্থায়। 6 ফুট 2 ইঞ্চি জাভিয়ানের সামনে 5 ফুট 2 ইঞ্চি তানবিকে এক অতিমানবিক সুন্দরীর মতো দেখাচ্ছিল। তানবি ঘাড় উঁচু করে তার ভেজা পাপড়ির মায়াবী চোখের দিয়ে জাভিয়ানের সেই গভীর বাদামি চোখের দিকে তাকালো। মোমের সেই কাপা কাপা আলোয় তানবির গায়ের জর্জেট কোটিটা পুরোপুরি অবাধ্য হয়ে উঠছে। ভেজা শরীরে লেপ্টে থাকা পাতলা কাপড়টা শরীরে কোনো রহস্যই আর আড়াল করতে পারছে না। তার শুভ্র মসৃণ কাঁধ আর বুকের উপরিভাগের খাসগুলো মোমের আলো ছায়ার খেলায় এক নিষিদ্ধ কাব্যের মতো ফুটে উঠেছে। জাভিয়ান কোনো কথা বলল না। তার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। জাভিয়ানের আঙুলের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেটটা কখন পুড়ে আঙুলের ডগার কাছে চলে এসেছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। তার সেই বাদামি চোখের মণিতে এখন বিস্ময় আর তীব্র কামনার এক ভয়ঙ্কর সংমিশ্রণ। সে হাতের মোমের আলোটা অত্যন্ত ধীরগতিতে তানবীর পায়ের দিক থেকে উপরের দিকে তুলতে লাগলো। সে আগুনের আলো দিয়ে তানবীর শরীরের প্রতিটি রেখাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নিচ্ছে। যখন আলোর শিখাটা তানবীর বুকের ওপর স্থির হলো, তানবী হঠাৎ এক চরম অস্বস্তিতে কুঁকড়ে গেল। জাভিনের চোখে সে অতৃপ্ত তৃষ্ণা তাকে মনে করিয়ে দিল যে সে আজ কতটা অরক্ষিত। লজ্জা আর এক অজানা আবেগে তানভীর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে আর স্থির থাকতে পারল না। এক ঝটকায় জাভেনের দিক থেকে মুখ ফিরে পেছন ঘুরে দাঁড়ালো। তার পিঠের উপর ছড়িয়ে থাকা দীর্ঘ ভেজা চুলের গোছা থেকে 2-1 ফোঁটা পানি জাভিয়ানের উন্মুক্ত হাতে গিয়ে পড়ল, যা জাভিয়ানের ভেতরের সুপ্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জাভিয়ান মোমদানিটা পাশের টেবিলে রেখে এক পা এগিয়ে এলো। সে পেছন থেকেই তানভীর ভেজা চুলের নিচে তার উন্মুক্ত ঘাড়ের কাছে নিজে তপ্ত নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর এখন এতটাই গম্ভীর যে মনে হচ্ছে তা কোনো গভীর সমুদ্রের তলদেশ থেকে উঠে আসছে।
অন্ধকারে আমায় খুঁজছিলে যে নিয়া, অথচ এই আলোয় এসে তুমি নিজে এক নিষিদ্ধ আলো হয়ে জ্বলে উঠলে। ইউ লুকিং ব্রাথ্যাঙ্কলি ডেঞ্জারাস টু নাইট। এখন ফিরে দাঁড়িয়ে লাভ নেই, এই আগুনের শিখা আজ তোমায় প্রতিটি রেখা দেখে নিয়েছে। তানভি দুহাতে নিজের বাহু জড়িয়ে ধরে কোনো মতে বলল, আমি তো জানতাম না লোডশেডিং হবে। আমি জাস্ট ভয়ের কারণে আপনার কাছে। জাভিয়ান ফিসফিস করে বলল, ভয়টা কি অন্ধকারের জন্য নাকি আমার জন্য? এই ড্রেসটা যখন পরেছিলে তখনই তো তুমি জানতে আজকে তুমি আর সেফ নও। জাভিয়ান তার বলিষ্ঠ হাতটা বাড়িয়ে তানভীর কোমরের রেশমি কাপড়ের ওপর দিয়ে আলতো করে স্পর্শ করল। সেই স্পর্শে তানভীর মনে হলো তার মেরুদণ্ড দিয়ে এক তীব্র বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছে। সে চোখ বুজে ফেলল, আর জাভিয়ান তাকে নিজের শরীরের সাথে আরও নিবিড়ভাবে পিষে ধরল। পরক্ষণেই সে এক ঝটকায় তানভীরকে নিজের দিকে ঘুরিয়ে চিবুকটা উঁচিয়ে ধরল। জাভিয়ান অত্যন্ত ধরা গলায় বলল, তানভীর, তুমি কি জানো তুমি কি পড়েছো? এই বেশে আমার সামনে আসার সাহস তুমি কোথা থেকে পেলে? দিস ইজ লিটারেলি টর্চার, জিনিয়া। তুমি কি জানো তোমার এই রূপ আমার দমন করে রাখা আকাঙ্ক্ষার প্রভাবকে এক মুহূর্তে বিষাক্ত করে তুলছে। আমি দূরে থাকতে চেয়েছি, কিন্তু তুমি আজ সব সীমা অতিক্রম করে ফেলেছো। এখন যদি আমি নিজেকে সামলাতে না পারি, তার দায় কি তুমি নেবে? তানভি এবার তার চোখের পলক তুলল। জ্যাভেনের সেই তপ্ত নিঃশ্বাস এখন সরাসরি তার ঠোঁটে আছড়ে পড়ছে। তানভি কাঁপা কাঁপা হাতে জ্যাভেনের টি শার্টের কলারটা খামছে ধরল। তার দু চোখে তখন এক নীরব আত্মসমর্পণ। সে বুঝতে পারল আজ কোনো ওষুধ বা কোনো বাধা তাদের মাঝখানে নেই। আজ কেবল আছে এক আদিম সত্য আর দীর্ঘ প্রতীক্ষার অবসান। জাভিন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক হাত দিয়ে তানভীর কোমর জড়িয়ে তাকে নিজের শরীরের সাথে পিষে ধরল। তানভীর শিউরে উঠে জাভিয়ানের বুকে মুখ লুকালো। জাভিয়ান তার ঠোঁট দুটো তানভীর কানের কাছে নিয়ে এসে এক অদ্ভুত মাদকতায় বলল, আজ রাতের পর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে জিনিয়া, কিন্তু আজ আমি তোমাকে কোনোভাবেই ছাড়ছি না। টু নাইট দেয়ার্স নো টার্নিং ব্যাক। জাভিয়ান এক মুহূর্তে স্থির হয়ে তানভীর চোখের গভীরতা মেপে নিল। ওর হাতের আঙুলের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেটের শেষ অংশটুকু দূরে ফেলে দিল না, বরং তানভীর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকেই হাতুড়তালিতে পিষে আগুনের সেই লাল শিখাটা নিভিয়ে দিল। ব্যথার কোনো রেশ মুখে নেই, যেন এই তপ্ত দহনেই জাভিয়ানের আনন্দ পাচ্ছে। সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে তানভীর দুই গালে নিজের তপ্ত হাত রেখে জাভিয়ান যখন ওর কাঁপতে থাকা ঠোঁট দুটোর খুব কাছে নিজের মুখ নামিয়ে আনলো এক তীব্র নেশা ধরানো চুম্বনে ওকে ডুবিয়ে দেওয়ার জন্য, ঠিক তখনই তানভি দুই হাতে জাভিয়ানের প্রশস্ত বুক ঠেলে একটু দূরত্ব তৈরি করলো। ও মাথা নিচু করে খুব ম্লান স্বরে বলে উঠল, আমি বোধহয় আপনার জন্য ঠিক পারফেক্ট নই জাভিয়ান। জাভিয়ান ভ্রুকুচকে ওর দিকে তাকালো। তার কণ্ঠস্বর এখন ভারী আর গম্ভীর। কেন? হঠাৎ এমন মনে হলো কেন তোমার? তানভি একটু আমতা আমতা করে বলল, না মানে, আপনি মেক্সিকোর বড় বড় ক্লাবে যান, সেখানে কত আধুনিক আর বোল্ড মেয়েদের দেখেন। তাদের মাঝখানে আমি তো খুবই সাধারণ। আমি কি সত্যি আপনার যোগ্য? জাভিয়ান এবার একটা বাঁকা হাসি আসলো। ও ধীর পায়ে তানভীর একদম ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। তুমি আমার সম্পর্কে ঠিক কতটা জানো জিনিয়া? তানভি এবার সরাসরি জাভিয়ানের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমি আপনার সম্পর্কে জানতে চাই, সঠিকটা বলুন। জাভিয়ান এক হাত পকেটে পুরে খুব সাবলীল ভঙ্গিতে নিজের পরিচয় দিতে শুরু করলো। জাভিয়ান অ্যামেলিয়া চৌধুরী, আপাতত একজন বিজনেসম্যান। টেকনোলজিতে মন্টেরো মেক্সিকো থেকে এমবিএ করেছি। হাইট 6 ফুট 2 ইঞ্চি, ওয়েট 75 কেজি, বডি ফিটনেস আই হ্যাভ ওয়েল ডিফাইন্ড অ্যাবস, সফট কিসেবল লিপস, আর বডিতে 128টা তিল আছে। আর বাকি থাকলো ওটার ইঞ্চি হচ্ছে। জাভিয়ান কথাটি শেষ করার আগেই তানভি আঁতকে উঠে দুই হাতে জাভিয়ানের মুখ চেপে ধরল। লজ্জায় ওর ফর্সা মুখটা যেন এখনই রক্তিম হয়ে ফেটে যাবে। চুপ করুন, একদম চুপ। আপনি এত অসভ্য আর নির্লজ্জ কেন? ওটা কি? হ্যাঁ, ওটা নিয়ে এভাবে কেউ কথা বলে? জাভিয়ান তানভীর হাতের তালুর উপর দিয়ে এক চোখ টিপে দুষ্টুমির হাসি হাসলো। তানভি এবার একটু সাহস সঞ্চয় করে মুখ ঝামটা দিয়ে বলল, আর এত দেমাক দেখাবেন না। আই থিঙ্ক আপনার ওটা ছোটই হবে। জাভিয়ান যেন আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখ করে অবিশ্বাসের সুরে বলল, কি? কি বললে তুমি? ছোট মানে? আর ইউ ডিটারমাইনিং মাই মাস্কুলিনিটি? তানভি এবার একদম অবুঝের মতো সরল মুখে বলল, ইয়েস, আমার এক বান্ধবী বলেছিল লম্বা ছেলেদের নাকি ছোট হয়। আপনার হাইট তো অনেক বেশি, তাই ওটা নিশ্চিত ছোটই হবে। জাভিয়ানের কপালে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটলেও
পরক্ষণে হেসে উঠল ও এক ঝটকায় তানভীর কোমর জড়িয়ে ওকে নিজের শরীরের সাথে এমনভাবে লেপ্টে নিল যে মাঝখানে বাতাসেরও জায়গা রইল না। জাভিয়ান ফিসফিস করে বলল, তোমার সেই বান্ধবীকে গিয়ে বলো সস্তা মানুষের কাছে সে সস্তা ইনফরমেশন পেয়েছে। আর তুমি যদি সত্যি নিশ্চিত হতে চাও যে ছোট না বড়, তবে আজ রাতেই সেটা হাতে কলমে প্রুভ করে দেবো জিন্নিয়া। তৈরি তো? লেটস সি হাউ স্মল ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন ইউ এক্সপিরিয়েন্স ইট। জ্যাভেনের উপস্থিতির ভারে তানভীর নিঃশ্বাস যেন আটকে আসছে। ও একটু মাথা নিচু করে ইতস্তত করে বলল, আপনি মেক্সিকোর নামিদামি ভার্সিটি থেকে এমবিএ করেছেন, কিন্তু আপনার জন্য আমি তো আমার পড়াশোনাটাও ঠিকঠাক শেষ করতে পারলাম না। মাত্র তো কলেজ পার করে ভার্সিটিতে পা রেখেছিলাম। লোকে জানলে কি বলবে? বলবে মেক্সিকোর এত শিক্ষিত একটা ছেলের বউ স্রেফ কলেজ পাস। জাভেদ এক মুহূর্তে স্থির হয়ে তানভীর ম্লান মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব কোমল স্বরে বলল, পড়াশোনা দিয়ে আমি তোমাকে বিচার করি না জিনিয়া। আর লোকের কথা, তারা তো কত কিছুই বলে। শোনো, তোমাকে আর পড়াশোনা নিয়ে ভাবতে হবে না। যা করেছো ওইটুকুই যথেষ্ট। তোমার সব দায়িত্ব এখন থেকে আমার। তোমার কাজ শুধু আমাকে ভালোবাসা আর আমাদের অনাগত বাচ্চাদের দেখাশোনা করা। ব্যাস এইটুকুই আমার কাছে অনেক। তানভীর এবার একটু মুখ ঝামটা দিয়ে প্রসঙ্গ ঘোরাতে চাইল। ও বাঁকা চোখে তাকিয়ে বলল, আর আপনি যে বললেন আপনার শরীরে 128টা তিল আছে, সেটা তো নিশ্চিত হয়ে জানলেন কিভাবে? আপনি কি পুরো শরীর গুণে দেখেছেন? এমনও তো হতে পারে শরীরের আরও অনেক জায়গায় তিল আছে যা আপনি দেখতে পাননি। জ্যাভেনের ঠোঁটের কোণে এবার এক চরম শয়তানি হাসি ফুটে উঠল। সে তানভীর কোমরের বাঁধনটা আরও একটু শক্ত করে নিজের কাছে টেনে নিল। তানভীর ভেজা শরীরের সুগন্ধ জাভিয়ানকে পাগল করে দিচ্ছে। সে তানভীর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, যে তিলগুলো আমি দেখতে পাইনি সেগুলো না হয় আজ রাতে তুমি নিজ চোখে খুঁজে নিও জিন্নিয়া। এতে অন্তত তোমার একটা কনফিউশন তো কমবে। জাভেনের এই ডাবল মিনিং কথা শুনে তানভীর লজ্জায় লাল হয়ে গেল। ও জাভেনের বুকে আলতো একটা কিল মেরে বলল, আপনি আপনি বড্ড অসভ্য জাভিয়ান। জাভেন এবার আর কোনো কথা শোনার অপেক্ষায় রইল না। ও এক ঝটকায় তানভীরকে পাজাগোলা করে কোলে তুলে নিল। তানভী আতঙ্কের আবেশে জাভেনের গলা জড়িয়ে ধরল। মোমের সেই টিমটিমে আলোয় জাভেনের ছায়াটা দেওয়ালে এক বিশাল আধিপত্য বিস্তার করল। জাভেন ওখানে বিছানার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আর ইউ রেডি টু লুজ ইয়োর সেলফ ইন মি? জাভেন যখন তানভীকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে পা বাড়াতে চাইল, তখনই তানভী বিড়বিড় করে উঠল, জাভিয়ান আমার না খুব অসুস্থ লাগছে, মাথাটা কেমন ঘুরছে। জাভিয়ান থমকে দাঁড়ালো। ওর কপালে ভাঁজ পড়ল। চোখে এক চিলতে দুষ্টুমি মেশানো উদ্বেগ। সে তানভীর চোখের দিকে তাকিয়ে বলল, আবার তুমি আমার কাছে আসলে বারবার অজ্ঞান হয়ে যাও কেন? তানভীর সলজ্জ ভঙ্গিতে জাভিয়ানের টি শার্টের ওপর বুকের কিনারার আঙুল নাড়াতে নাড়াতে বলল, কারণ আপনি আমার কাছে পড়ালেখার মতোই। বই পড়তে গেলে আমার ঘুম পেয়ে যায়। জাভিয়ান শব্দ করে হেসে উঠল। ওর ভরাট হাসির শব্দে যেন মোমের আলোটাও একবার কেঁপে উঠল। তানভীর থামল না। ও বকবক করেই চলল, আর জানেন, ভ্যালেরিয়া আপা বলেছিল আপনাকে আর সিডিউস করতে, কিন্তু আমি তো জানি না ওসব সিডিউস টিডিউস কীভাবে করতে হয়। আমি কি ওসব পারি? জাভিয়ান এবার তানভীরকে বিছানার উপর খুব সন্তর্পণে শুইয়ে দিল। ওর উপর ঝুঁকে পড়ে তানভীর এলোমেলো ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দিল। জাভেনের দু চোখে তখন এক নেশা। জাভেন অত্যন্ত গম্ভীর আর মাদকতাময় গলায় বলল, তোমাকে সিডিউস করতে হবে না জিনিয়া। এই যে তুমি আজ এভাবে আমার কাছে এসেছো, তোমাকে দেখার পর থেকেই আমার শরীরের প্রতিটি শিরায় আগ্নেয়গিরির লাভার মতো তপ্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। তোমার এই উপস্থিতি আমার জন্য যথেষ্ট। জাভেন ওর বলিষ্ঠ হাতের আঙুল দিয়ে তানভীর গলার খাঁজে এক নিষিদ্ধ দাগ কাটল। তানভীর শিউরে উঠে চোখ বুজে ফেলল। জাভিয়েন ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি শুধু আজ সেই আগুন নেভাতে আমাকে সাহায্য করো। আর যদি তুমি মাঝপথে অজ্ঞান হয়ে যাও তবু আমি তোমাকে ছাড়বো না। আজ কোনো অজুহাত কাজ করবে না জিনিয়া। আমার দেমাক আর তোমার বান্ধবীর ওই ভুল ইনফরমেশন সব কিছুর ফয়সালা হবে। তানভী অনুভব করলো জাভিনের তপ্ত ঠোঁট ওর চিবুক স্পর্শ করছে। ও বুঝতে পারলো জাভিন আজ কোনো মায়া করবে না। আজকের রাতটা কেবল আত্মসমর্পণের। জাভিয়ান আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। ও এক ঝটকায় নিজের টি শার্ট খুলে শরীরের ওপর ছুঁড়ে ফেলে দিল। মোমের সে কম্পমান হলদেটে আলোয় জাভিয়ানের রোজুয়ার সুগঠিত দেহটি কোনো গ্রিক দেবতার জীবন্ত ভাস্কর্যের মতো প্রতিভাত হচ্ছে। ওর প্রশস্ত বুকের উত্তাপ যখন তানভীর শীতল শরীরের সংস্পর্শে এলো, তখন এক নিষিদ্ধ শিহরণে তানভীর স্নায়ুতন্ত্র যেন অবশ হয়ে এলো।
জাভিন আর কোনো অবকাশ দিল না। তার তপ্ত ঠোঁটজোড়া প্রথমে তানভীর ললাটে, তারপর অতি সন্তর্পণে চোখের পল্লবে নেমে এলো। সেখান থেকে ধীর লয়ে সে নিজের অধিকার স্থাপন করলো তানভীর রক্তিম অধরে। সেই সুদীর্ঘ আর প্রগাঢ় চুমুর তানভীর শ্বাস-প্রশ্বাসকে এক লহমায় স্তব্ধ করে দিল। জাভেনের ঠোঁটের মাদকতায় তানভী এক অতল সমুদ্রে তলিয়ে যেতে লাগলো। জাভেনের তৃষ্ণার্ত ঠোঁট এবার পথ খুঁজে নিল তানভীর শুভ্র গ্রীবায় আর স্কন্ধ দেশে। সেখানে ওর প্রতিটি স্পর্শ ছিল আগুনের হলকার মতো দহনকারী। উত্তেজনার আতিশয্যে আর এক উন্মাদনায় তানভী জাভিয়ানের পিঠের মসৃণ চামড়া আর কাঁধে নিজের নখ বসিয়ে দিল। সেই তীক্ষ্ণ আঁচড়ে জাভিয়ানের শ্বেতশুভ্র ত্বকে লাল রক্তের সূক্ষ্ম রেখা ফুটে উঠল। আর এক অদ্ভুত সুখানুভূতিতে তানভী আর্তনাদ করে জাভিয়ানের বলিষ্ঠ বাহু আঁকড়ে ধরল। কিন্তু জাভিয়ান আজ অপ্রতিরোধ্য। ওর পৌরুষের সেই দর্প আজ কোনো সীমানা মানতে নারাজ। তানভীর সেই রেশমি কালো নাইট ড্রেসটি ছিল হাঁটুর অনেকটা ওপরে। জাভিয়ান এবার হাঁটু গেড়ে বসলো আর তার উষ্ণ ঠোঁট স্পর্শ করলো তানভীর অনাবৃত উরুতে। সেই তপ্ত ছোঁয়ায় তানভীর সারা শরীর ধনুকের মতো বেঁকে উঠল। কামনায় এক প্রলয়ঙ্করী ঢেউ তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। জাভিয়ান পুনরায় ওর উপর ঝুঁকে এলো। ওর লম্বা এবং সুনিপুণ আঙুলগুলো এবার আশ্রয় নিল তানভীর কাঁধের ওপর থাকা সেই সরু রেশমি ফিতার ওপর। জাভিয়ান অত্যন্ত গম্ভীর আর ভরাট গলায় বলল, তোমার সেই অর্বাচীন থিওরি আজ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে জিনিয়া। জাভিয়ান এমিলিয়া চৌধুরীর প্যাশন কেবল অনুভবে থাকে না, তার রক্তে আর ক্ষততে নিজের অস্তিত্ব লিখে দেয়। এক নিপুণ টানে জাভিয়ান তানভীর কাঁধ থেকে সেই রেশমি আবরণটি সরিয়ে দিল। শুভ্র স্কন্ধের ওপর দিয়ে কালো কাপড়ের সেই পতন অন্ধকার চিরে আলোর বহিঃপ্রকাশ ঘটালো। জাভিয়ান ওর কানের লতিতে দাঁত দিয়ে মৃদু কামড় বসিয়ে ফিসফিস করে উঠল, আজ রাতে তোমার কোনো ক্ষমা নেই। আজ তুমি কেবল আমার এই দহনের শিকায় জ্বলবে। টু নাইট ইউ উইল লার্ন হোয়াট ইজ ট্রুলি মিনস টু বি মাইন। জাভিয়ানের সেই সুপ্ত বাসনা আজ এক বন্য শিকারীর রূপে ফেটে পড়েছে। ওর স্পর্শে আজ কোনো স্নিগ্ধতা নেই, নেই কোনো কোমল অনুনয়, বরং সেখানে যা রাজত্ব করছে এক প্রলয়ঙ্করী একচ্ছদ অধিকারবোধ। জাভিয়ানের ঠোঁটজোড়া এবার আর প্রেমের পরশ বোলাচ্ছিল না, বরং সেগুলো আজ বন্য তৃষ্ণায় উন্মত্ত। অত্যন্ত কঠোর আর কর্কশভাবে তানভীর পুষ্পসম কোমল অধর, গ্রীবাদেশ এবং অনাবৃত বক্ষস্থলে নিজের দন্তচিহ্ন বসিয়ে দিতে লাগলো। প্রতিটি দংশন ছিল অগ্নিশিখার মতো দাহ্য আর অবর্ণনীয় যন্ত্রণাদায়ক। সেই তীব্র বেদনার আতিশয্যে তানভীর দুচোখ বেয়ে অবাধ্য অশ্রুধারা গড়িয়ে পড়ল। মোমের সেই ম্লান কম্পমান আলোয় ওর সিক্ত নেত্রপল্লব যেন একজোড়া কৃষ্ণগহ্বর, যা যন্ত্রণার মুক্তবিন্দুগুলো ঝরিয়ে দিচ্ছে। ব্যথার প্রাবল্যে ওর অধরপ্রাপ্ত থরথর করে কাঁপছিল। কিন্তু জাভিয়ানের সেই লৌহকঠিন আলিঙ্গন ছিল দুর্ভেদ্য এক কারাগারের মতো, যেখান থেকে মুক্তির কোনো পথ খোলা নেই। তানভীর সেই সজল নয়নার আর্তনাদ জাভিয়ানকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। সে তার বলিষ্ঠ আঙুলে তানভীর চিবুকটা সজোরে উঠিয়ে ধরল। জাভিয়ানের সেই প্রগাঢ় বাদামি চোখের মণিতে আজ জমাট বেঁধেছে এক ভয়ঙ্কর নেশা আর অবাধ্য পৌরুষের দম্ভ। জাভিয়ান ওর তৃষ্ণার্ত ঠোঁট নামিয়ে আনলো তানভীর চোখের পাতায়। অত্যন্ত ক্ষিপ্র অথচ নিপুণ এক মদিনতায় সে তানভীর গাল বেয়ে নামা সেই তপ্ত অশ্রুবিন্দুগুলো নিজের ঠোঁট দিয়ে শুষে নিতে লাগলো, যেন এই নোনা জলই ওর দহন নেভানোর একমাত্র আমৃত। জাভিয়ান অত্যন্ত ধীর গলায় প্রতিটি শব্দে কর্তৃত্ব ফলিয়ে বলল, এমনিতে আমি তোমার এক ফোঁটা চোখের জলও সহ্য করতে পারি না জিনিয়া। ওটা দেখলে আমার পুরো বিশ্ব জ্বালিয়ে দিতে ইচ্ছে করে। কিন্তু জাভিয়ান ওর কানের একদম কাছে মুখ নিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস তানভীর শরীরকে দগ্ধ করছে। আজ তোমার এই অশ্রুবিন্দু আমার তৃষ্ণাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আর আমার আদরের সময় আমি তোমার চোখের এই নোনা জলই দেখতে চাই। বিকজ বেবি ইউ হ্যাভ টু ক্রাই অনলি ফর মি। এই চোখের জল তোমার ব্যথার নয়, বরং জাভিয়ান চৌধুরীর দেওয়া নেশার বহিঃপ্রকাশ হওয়া চাই। অ্যান্ড রিমেম্বার ইউ হ্যাভ টু হার্ট অনলি ফর মি। জাভিয়ান পুনরায় তানভীর সেই সিক্ত কাঁধে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, যেখানে ইতিপূর্বে ওর দন্তের আঁচড়ে রক্তের সূক্ষ্মরেখা ফুটে উঠেছে। তানভীর অনুভব করলো জাভিয়ান কেবল ওকে নিজের করে নিচ্ছে না, বরং ওর শরীরের প্রতিটি কোষে নিজের নামের এক স্থায়ী ক্ষত এঁকে দিচ্ছে। জাভিয়ান বুঝিয়ে দিল, সে যেমন কোমল হতে পারে, তেমনি সে জানে কিভাবে ভালোবেসে কাউকে ধ্বংস করে আবার নিজের মাঝে গড়ে নিতে হয়। তানভীর অনুভব করলো ও আজ কোনো মানুষের কাছে নয়, বরং এক ভয়াবহ সুন্দর প্রলয়ের কাছে নিজেকে সঁপে দিয়েছে। জাভিয়ানের সেই বুনো আর অপ্রতিরোধ্য রূপ দেখে তানভীর বুকের ভেতরটা এক শঙ্কায় দুরু দুরু করে উঠল। সে অনুভব করতে পারল জাভিয়ান আজ কোনো মানবিক ছন্দে নেই।
ওর প্রতিটি স্পর্শে আজ আগ্নেয়গিরি গলিত লাভার দহন। জাভেনের দুই চোখের মণিতে যে বিধ্বংসী নেশা খেলা করছে তা দেখে তানভি শিউরে উঠল। যখন জাভেন ওর চূড়ান্ত আধিপত্য বিস্তার করতে চাইল, তানভি এক ধরনের অবর্ণনীয় আতঙ্কে বিছানা থেকে পিছলে পালাতে চাইল, কিন্তু জাভেনের সেই পর্বতসম শক্তিশালী বাহুর বেষ্টনী ছিন্ন করা ওর মতো এক পলকা মেয়ের পক্ষে ছিল এক অসম্ভব কল্পনা মাত্র। জাভেদ এক নিমিষে চিন্তার ক্ষিপ্রতায় তানভীকে পুনরায় নিজের দেহের নিচে পিষ্ট করল। ওর দুই চোখের দৃষ্টি তখন তপ্ত আগুনের লেলিহান শিখার মতো দাউ দাউ করে জ্বলছে। জাভিয়ান কোনো বাক্য ব্যয় করল না। ওর মুখাবয়বে তখন এক ভয়ঙ্কর সুন্দর আদিমতা। ও এক হ্যাঁচকা টানে তানভীর গায়ে সেই অবশিষ্ট বস্ত্রখানা দেহ থেকে বিচ্ছিন্ন করে নিল। তানভীর মুহূর্তের জন্য ভেবেছিল হয়তো আবরণটি কেবল সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু জাভিয়ানের পরিকল্পনা ছিল আরও বেশি দুঃসাহসিক আর ডমিনেটিং। সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সেই দীর্ঘ জর্জেটের কড়িটা তানভীর দুই কবজিতে পেঁচিয়ে দিল এবং এক নিপুণ টানে ওর হাত দুটো মাথার উপরে তুলে আষ্টেপৃষ্টে বেঁধে দিল। তানভী এখন পুরোপুরি অসহায়। ওর প্রতিটি শ্বাস যেন জাভেনের করুণার উপর নির্ভরশীল। ও যন্ত্রণায় আর বিস্ময়ে ছটফট করে উঠল, কিন্তু জাভেনের সেই লৌহকঠিন বাঁধন আর ওর শরীরের ভার তানভীকে এক নিস্পন্দন জড়তায় বন্দি করে ফেলল। জাভিয়ন ওর কানের একদম কাছে মুখ নিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস তানভীর স্নায়ুকে অবশ করে দিচ্ছে। তানভী ভয়ার্ত গলায় বলল, জাভিয়ান কি করছেন এসব? প্লিজ হাত ছেড়ে দিন, আমার ভয় লাগছে। জাভিয়ান তীব্র নেশাতুর গলায় বলল, পালাতে চেয়েছিলে জিনিয়া, আজ রাতে পালানোর কোনো পথ নেই। ইউ স্টার্টেড দিস ফায়ার, নাও ইউ হ্যাভ টু ফেস দ্য হিট। ঠিক সেই মুহূর্তেই যখন জাভিয়ান ওর চূড়ান্ত পুরুষত্ব নিয়ে তানভীর উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, হঠাৎ দরজায় সজোরে করাঘাত হলো। বাইরে থেকে ভ্যালিরিয়ার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, জাভিয়ান, আর ইউ ইনসাইড? দরজা খোলো, জরুরি কথা আছে। হঠাৎ এই শব্দে তানভীর সচকিত হয়ে উঠল ও কুণ্ঠিত স্বরে ফিসফিস করে বলল, জাভিয়ান আপা ডাকছে। ভ্যালেরি আপা দরজায়, ওনাকে উত্তর দিন, না হলে উনি কি না কি ভাবতে থাকবেন। জাভিয়ান এক মুহূর্তের জন্য ওর লক্ষ্য থেকে বিচ্যুত হলো না। সে তানভীর গলার কাছে নিজের মুখ ডুবিয়ে দিয়ে এক গভীর কামড় বসালো। ওর পুরো শরীর তখন ঘামে ভিজে একাকার, পেশিগুলো তপ্ত লোহার মতো শক্ত হয়ে আছে। জাভিয়ান দাঁতে দাঁত চেপে কামড়ায় জর্জরিত গলায় বলল, ডাকুক, ও যত খুশি ডাকুক, আমি এখন নড়ছি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জিনিয়া, ইট হার্টস, মাই বডি ইজ ইন লিটারেলি পেইন রাইট নাও। আমি এখন থামতে পারবো না, থামলে আমি শেষ হয়ে যাব। জাভিয়ান তানভীর সেই সিক্ত চোখের দিকে তাকিয়ে নিজের হাতের বাঁধন আর একটু টেনে ধরল। ভ্যালেরিয়ার ডাক আর দরজার শব্দ যেন এক ঝাপসা ধোঁয়া হয়ে ওর কানে বাজতে লাগলো। জাভিয়ানের সম্পূর্ণ জগৎ এখন কেবল তানভীর এই সঁপে দেওয়া শরীর আর ওর নিজের ভেতরের সেই তীব্র দহন। জাভিয়ান আবারও বলল, তুমি শুধু আমার দিকে ফোকাস দাও জিনিয়া। বাইরের জগৎটা আজ আমাদের জন্য মৃত। অনলি ইউ অ্যান্ড মি টু নাইট। চরম উত্তেজনার সেই মুহূর্তে ভ্যালেরিয়ার ক্রমাগত এবং জোরালো করাঘাত জাভিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। বাইরে থেকে ভ্যালেরিয়ার কণ্ঠস্বর এবার আরও তীক্ষ্ণ শোনালো, যেন কোনো বড় বিপদ ঘনিয়ে এসেছে। জাভিয়ানের দাঁতে দাঁত চেপে এক মুহূর্তে স্থির হয়ে রইল। ওর কপালে ঘামের বিন্দুগুলো মোমের আলোয় চকচক করছে। প্রচণ্ড শারীরিক যন্ত্রণা আর অতৃপ্ত কামনার এক সংমিশ্রণে ওর শরীর কাঁপছে, কিন্তু ভ্যালেরিয়ার এই অসময়ে ডাকাটাকে উপেক্ষা করার মতো নয়। ও এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে কিছুটা সংযত করলো। জাভিয়ান খুব দ্রুত তানভীর হাতের বাঁধন খুলে দিল। তানভী তখন ভয়ে আর লজ্জায় কুঁকড়ে আছে। জাভিয়ান বিছানার পাশ থেকে নরম কম্বলটা টেনে তানভীর বিবস্ত্র প্রায় শরীরের ওপর ঢেকে দিল, যেন এক চিলতে ত্বকেও বাইরে না থাকে। তারপর মেঝে থেকে নিজের টি শার্টটা কুড়িয়ে নিয়ে দ্রুত শরীরে গলিয়ে নিল সে। জাভিয়ান গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে দরজার দিকে এগিয়ে গেল। সে পুরো দরজা খুলল না, বরং অর্ধটা খুলে নিজের চওড়া শরীরে তানভীকে আড়াল করে দাঁড়ালো। ওর চোখ দুটো তখনও রাগে আর উত্তেজনায় লাল হয়ে আছে। জাভিয়ান অত্যন্ত কর্কশ আর বিরক্ত গলায় বলল, হোয়াট দ্য হেল ভ্যালেরিয়া, এত রাতে ডিস্টার্ব করছো কেন? ইউ বেটার হ্যাভ এ ড্যাম গুড রিজন ফর দিস। ভ্যালেরিয়া দরজার ওপাশে দাঁড়িয়ে জাভিয়ানের উস্কো খুস্কো চুল আর অবিন্যস্ত বেশভূষা দেখে মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারল ও কি ভয়ানক এক মুহূর্তের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওর চোখে মুখে তখন এক তীব্র আতঙ্কের ছাপ। ভ্যালেরিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আই এম সরি জাভিয়ান, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। মেলস্ট্রম আমাদের লোকেশন পেয়ে গেছে। ওরা শহরের উত্তর দিকে মুখ করেছে। এখনই ব্যবস্থা না নিলে আমরা আর বের হতে পারবো না। মেলস্ট্রমের নাম শুনতেই জাভিয়ানের শরীরের রক্ত যেন এক লহমায় শীতল হয়ে গেল।
কামনার সেই উত্তাল সমুদ্র নিমিষেই এক কঠিন বরফে পরিণত হলো। সে একবার ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা তানভীর দিকে তাকালো। সে তখনও ভয়ে কাঁপছে। ভ্যালেরিয়ার কথাগুলো জাভেনের কানে বিষের মতো ঢুকলো। সে বুঝতে পারলো এই দুর্গের নিরাপদ আশ্রয়ে আজই হয়তো শেষ রাত। জাভিয়ান আবার ভ্যালেরিয়ার দিকে ফিরে চাইলো। ওর কণ্ঠ এখন বরফের মতো ঠান্ডা আর ধারালো। তুমি যাও, আমি আসছি। কামনার সেই উত্তল জোয়ারে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়ে ভ্যালেরিয়া চলে গেল। জাভিয়ান দরজাটা সশব্দে বন্ধ করে দিল। ওর চোয়াল শক্ত হয়ে আছে, কপালের আগের রগগুলো দপদপ করছে। ও টলমল পায়ে ঘরের মাঝখানে রাখা সোফাটায় ধপ করে বসে পড়ল। ওর নিঃশ্বাস এখনো স্বাভাবিক হয়নি, কিন্তু সেই উত্তাপ এখন প্রলয়ঙ্করী রাগে রূপান্তরিত হয়েছে। তানভীর বিছানার কম্বলে নিজেকে গুটিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, জাভিয়ান কি হয়েছে? আপা ওভাবে ডাকছিল কেন? জাভিয়ান কোনো উত্তর দিল না। তার ভেতর তখন এক ভয়ানক অস্থিরতা কাজ করছে। কত মাস, কতদিন ও এই মুহূর্তটার জন্য প্রতীক্ষা করেছে। আজ যখন সেই মাহেন্দ্রক্ষণ এলো, তখনই নিয়তি ওকে বিদ্রূপ করলো। রাগের মাথায় জাভিয়ান পাশে থাকা টেবিলের ওপরে দামি ফুলদানিটা এক ঝটকায় ফ্লোরে আছড়ে ফেললো। ঝনঝন শব্দে কাঁচের টুকরোগুলো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। তানভি আতঙ্কে শিউরে উঠে দুহাতে কান চেপে ধরল। জাভেনের এই রুদ্রমূর্তি ও আগে দেখেনি। ফুলদানিটা ভেঙেও যেন জাভেনের রাগ কমল না। ও সোফা থেকে উঠে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। জাভেন বিছানার উপর ঝুঁকে পড়ল। ওর দুই হাত তানভির দুপাশে রেখে ওকে প্রায় বন্দি করে ফেলল। ওর চোখের সেই বাদামি মণিতে এখন কামনার বদলে এক বিধ্বংসী আগুনের আভা। জাভেন অত্যন্ত নিচু আর কাপা গলায় বলল, তুমি কি জানো জিনিয়া, কতদিন পর আমি তোমাকে এভাবে নিজের করে পেয়েছিলাম? কত রাত আমি ছটফট করেছি শুধু তোমাকে একবার ছোঁয়ার জন্য। আজ যখন সব বাধা পেরিয়ে তোমাকে নিজের মাঝে একীভূত করতে চাচ্ছিলাম, ঠিক তখনই সব শেষ হয়ে গেল। এভরিথিং ইজ রন। জাভিয়ান তানভীর কপালে নিজের তপ্ত কপাল ঠেকালো। ওর শরীর এখন উত্তেজনায় কাঁপছে। সে চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মেইলস্টোম আমাদের লোকেশন পেয়ে গেছে। আমাদের এই দুর্গ ছাড়তে হবে। তুমি এখানে শুয়ে থাকো, একদম নড়বে না। আমি নিচে যাচ্ছি, কিছু জরুরি কাজ সারতে হবে। ডোন্ট ওয়ারি, আমি আছি। মেক্সিকোর সেই নিঝুম রাত তখন এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বভাসে ভারী হয়ে উঠেছে। জাভিয়ান তানভীর কপালের একটি প্রগাঢ় অথচ অস্থির চুমু খেলো। সেই স্পর্শে এখনো লেপ্টে আছে এক তৃষ্ণার্ত দহন, যা আজ পূর্ণতা পাওয়ার আগেই থমকে গেল। জাভিয়ানের তপ্ত নিঃশ্বাস তানভীর ত্বকে এক অতৃপ্ত আগুনের ছাপ রেখে যায়। সে আর এক মুহূর্ত বিলম্ব করল না। নিজের ভিতরে সেই দাও দাও করা কামনার আগুনকে এক প্রকার জোর করেই অবদমিত করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তানভি সেই নিস্তব্ধ ঘরে পাথরের মূর্তির মতো নিথর হয়ে পড়ে রইল। তার হাতের বাঁধন এখন মুক্ত, কিন্তু মনের ওপর জাভেনের সেই উগ্র পৌরুষের যে অদৃশ্য শৃঙ্খল রয়ে গেল, তা ছিন্ন করার সাধ্য ওর নেই। মেঝের উপর ছড়িয়ে থাকা ভাঙা ফুলদানির তীক্ষ্ণ কাজগুলো মোমের শেষ টিমটিমে আলোয় ঝিলিক দিয়ে উঠছিল, যা মনে হচ্ছে ওদের এই অশান্ত বুনো এবং অপূর্ণ মিলনের এক নির্বাক সাক্ষী। বাহিরের ঝোড়ো বাতাসের হাহাকারের মাঝে তানভি শুধু অনুভব করল, জাভিয়ান চলে গেলেও ঘরের প্রতিটি ধুলো কণায় ওর সেই মাদকতাময় ঘ্রাণ এখনো একচ্ছদ রাজত্ব করছে।